শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা কাল। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। গাজীপুরে 3টি ও আশুলিয়ার একটি বাসে দুর্বৃত্তদের আগুন, লাফিয়ে প্রাণ বাঁচালেন বাস চালক। সারা দেশে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি মোতায়েন, গোয়েন্দা তৎপরতা জোরদার, বিমানবন্দরে সতর্কতা। সন্ত্রাস দমনে সরকারের কঠোর ভূমিকার আহ্বান বিএনপির। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার সুযোগ নেই বললেন আমির খসরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিচার প্রক্রিয়া শেষে আগামীকাল রায়ের দিন নির্ধারণ করা হবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার। এই মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। ব্রিফিংয়ে এমন কথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা এই মামলার বিচার প্রক্রিয়া শেষে 3 অক্টোবর বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 13 নভেম্বর দিন ধার্য করেন। এই মামলায় প্রায় 9000 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। 28 দিনে মোট সাক্ষ্য দিয়েছেন 54 জন এবং ট্রাইব্যুনালের প্রথম কোনো মামলার রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া পলাতক আসামিদের পক্ষে আইনজীবীও নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে রায়ের দিন ধার্যকে ঘিরে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিচার প্রক্রিয়া শেষে রায়ের দিন নির্ধারণের অপেক্ষায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলা প্রায় 9000 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, 28 দিনে 54 জনের সাক্ষ্য, ট্রাইব্যুনালের প্রথম রাজসাক্ষী আর এজলাস থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার কেমন ছিল, আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে 1400 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আহত ও পঙ্গুত্ব বরণ করেন আরও 25,000। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে শেষ পর্যন্ত 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সিদ্ধান্ত হয় সেখানেই অনুষ্ঠিত হবে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার। অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে জমা পড়া একাধিক অভিযোগের ভিত্তিতে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 14 অক্টোবর থেকে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 6 মাস 28 দিন পর 12 মে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। 25 মে সেটি ট্রাইব্যুনালে উত্থাপন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদকে হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। 1 জুন বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এদিন পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও হাজির না হওয়ায় 24 জুন আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল। মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। 10 জুলাই অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। 4 আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 28 কার্যদিবসে মোট 54 জনের সাক্ষ্য গ্রহণ ও আসামি পক্ষের জেরা সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ, এনসিপির আহ্বায়ক এবং সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানও ছিলেন।
রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন জানান 2024 সালের 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে ফোন করে বলেন আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। 12 অক্টোবর থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। 5 দিনের যুক্তিতর্কে জুলাই গণহত্যায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে প্রসিকিউশন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি গণহত্যায় শেখ হাসিনার কোনো সায় ছিল না, নিজে বাঁচতে সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসাতে চাইছেন আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসেবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন। অনুশোচনা নেই, উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন, যারা মামলা করেছে, যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। 23 অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল জানায় 13 নভেম্বর এই মামলার রায়ের দিন ঠিক করা হবে। 13ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন, ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রোনাউন্স করবেন। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। প্রথম কোনো মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পরিণতি কি হয় আর রাজসাক্ষীর প্রতিদান হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন খালাস পান কিনা সেদিকেই নজর থাকবে সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের বাসন, কাশিমপুর ও শ্রীপুরে 3টি এবং আশুলিয়ার মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ভোর 5টার দিকে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার রাত 10:30টার দিকে কালিয়াকৈর নবীনগর সড়কের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভোরে আশুলিয়ার সরকারি মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আরিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির চালক জানান, রাতে হাসপাতালের সামনে সড়কে বাস রেখে তার ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে চালক সাত্তারের। সে সময় বাস থেকে লাফিয়ে প্রাণ বাঁচান তিনি। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে এক ধরনের শঙ্কা। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে ডিএমপি। বিস্তারিত মোবাশ্বের আহমেদের প্রতিবেদনে। আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাসে আগুন ও রাতে গুলিস্তান, কারওয়ান বাজার সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুধবার সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে। বিভিন্ন মোড়ে ও সড়কেও দেখা গেছে বিজিবি ও পুলিশের সতর্ক অবস্থান। নগরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ও নিষিদ্ধ সংগঠনের লকডাউন কার্যক্রম নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা আমাদের সবসময় চোখ কান খোলা রেখে আর কি সবসময় সব দিক খেয়াল রাখতে হবে। স্বাভাবিকভাবে ভীত সন্ত্রস্ত যে কখন কিভাবে কি আমার উপরে একটা বিপদ আসে। আইন শৃঙ্খলা বাহিনীতে আগের চেয়ে এখন একটু দুর্বল, তারা তেমন কোনো পদক্ষেপ নিতে পারছে না। আর গোয়েন্দা যারা আছে তারা তো আসলে সব কিছু জানা উচিত, কিন্তু সেটা তো তারা পারতেছে না। কোথায় কোন জায়গায় হামলা হচ্ছে, কোন জায়গায় আগুন ধরাচ্ছে সেটা তারা জানতে পারতেছে না। এদিকে গোয়েন্দা পুলিশ বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত তারা। সর্বাত্মকভাবেই নাশকতা মোকাবেলা করা হবে। এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করবো। আপনারা জানেন যে কয়েকদিন আজকে ওই যে রূপম ভাই যেটা বললেন যে আমরা যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। যারা ককটেল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয় ডিএমপির পক্ষ থেকে। এই বিষয়ে নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতার করার আহ্বান জানানো হয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, আপনি এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সিফাত। আমি আসলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছি। আমি যেমন যদি আপনাকে বলি, আমি মিরপুর থেকে শুরু করেছি। আমি দেখেছি যে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ এলাকায়, অর্থাৎ মিরপুর থেকে মহাখালী থেকে ফার্ম গেট হয়ে তারপর আমি শাহবাগ এলাকায় এসেছি। তো এখন পর্যন্ত যতটুকু খবর জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং গাড়ি চলাচলও স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই যে বাস সহ অন্যান্য যে প্রাইভেট যান রয়েছে সেগুলি চলাচল করছে। আর আমি আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে মিরপুর এলাকায় যেটি আমি দেখেছি যে সেখানে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে, অর্থাৎ যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন। আপনি জানেন যে রাজধানীতে মোটরসাইকেলের সংখ্যা অনেক, তো মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের তল্লাশি করা হচ্ছে, অর্থাৎ কেউ কোনো ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো কিছু বহন করছে কিনা সেই বিষয়টি কিন্তু তল্লাশি করে দেখা হচ্ছে। এটি কিন্তু আমি যেমন মিরপুর এলাকায় দেখেছি, আবার শাহবাগ এলাকায়ও সেই পরিস্থিতি লক্ষ্য করেছি। আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কর্মসূচি রয়েছে আগামীকালকে, লকডাউন কর্মসূচি। সেটি উপলক্ষেই আসলে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে রাজধানীতে। কারণ আপনি জানেন যে গত কয়েকদিন ধরে এখানে নানা ধরনের নাশকতা হচ্ছে, বিস্ফোরণ থেকে শুরু করে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তো সেটি যেন না ঘটে এবং 13 তারিখে লকডাউনকে ঘোষণা করে যে ধরনের অনলাইনে যে ধরনের উস্কানিমূলক প্রচার করা হচ্ছে, প্রচার প্রচারণা চালানো হচ্ছে, সেই প্রচার প্রচারণাকে কেন্দ্র করেই কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য বিজিবি মোতায়েন করার কথা বলা হয়েছে। আমি দেখেছি, যেমন আপনাকে বলি যে বসুন্ধরা সিটির সামনে আমরা দেখেছি সেখানে কিন্তু বিজিবি মোতায়েন রয়েছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছে। একই সাথে আর্মিকে আমরা দেখেছি, সেনাবাহিনীকে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়ে আছে এবং তারা আপনি যে আর্মার কার রয়েছে, এপিসি রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। পুলিশ, বিজিবি, আর্মি সবাই সতর্ক অবস্থান রয়েছে যাতে কোনো ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে এবং জনজীবন যাতে স্বাভাবিক থাকে, রাজধানীবাসী স্বাভাবিকভাবে চলাচল। ইমরুল কায়েস রাজধানীর এই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। অন্যদিকে সারা দেশে সহিংসতা, অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। দেশের বিমানবন্দরগুলোকে সতর্ক থাকার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে। দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এই আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বেলা 11টা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে আগামী নির্বাচন সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন সে বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে, তবে দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যারা নির্বাচনী রেসের মধ্যেই নাই, যারা দেশেই নাই, সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব।
আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। 16 নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলাম সহ সমমনা 8 দল। এক ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জানানো হয় নাশকতা ঠেকাতে বৃহস্পতিবার মাঠে থাকবে জামায়াত। এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সম্মিলিতই সিদ্ধান্ত যে আমরা এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান, এটাই আমাদের মূল প্রোগ্রাম। তো আজকের বৈঠকেও সেটি সিদ্ধান্ত হয়েছে। তো সরকারের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে 4টার মধ্যে। তো সেই প্রেক্ষিতে আমরা এই সময়ের মধ্যে আমরা কিছু কর্মসূচি ঘোষণা করেছি, সেই অবস্থান কর্মসূচিও ঠিক থাকবে। 2024 সালের নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা যেন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। এদিকে কাল রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। বেলা 11টায় নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, 24-এর আমি ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছিল তারা যেন কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়টি কমিশনকে নিশ্চিত করতে হবে। তা না হলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশঙ্কা তাদের। জাতীয় পার্টি সহ 14 দল যেন ইসির সংলাপে অংশ নিতে না পারে সে বিষয়টি নিশ্চিতের আহ্বানও জানান রাশেদ খান। আন্তর্জাতিক ইসলামাবাদে বোমা হামলার জেরে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি জঙ্গি দমনে আফগানিস্তানে আবারও সেনা অভিযানের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির অবসান ঘটিয়ে হত্যা করা হয়েছে টিটিপির 5 জঙ্গিকে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জনকে হত্যার দায় মঙ্গলবার স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী টিটিপি। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, টিটিপিকে সমর্থন দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত। এ ঘটনায় আফগানিস্তানের শোকবার্তা নাকচ করে স্থানীয় সম্প্রচার মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেছেন, টিটিপি জঙ্গিদের আশ্রয় না দিতে তালেবান সরকারকে বারবার অনুরোধের পরও কাজে আসছে না। পাকিস্তানকে অস্থিতিশীল করতে আফগানিস্তান ও ভারতের অপচেষ্টার জবাব একই কায়দায় দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিতে অভিযানের হুমকিতে ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি শেষ হয়েছে গত শুক্রবার। এদিকে পশ্চিম ওয়াজিরিস্তানের ওয়ানা জেলায় ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির সমাধান করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বোমা বহনকারী এক আত্মঘাতী আর 4 জঙ্গিকে হত্যা করে সব শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার থেকে ক্যাডেট কলেজটি জিম্মি করে রেখেছিল টিটিপি জঙ্গিরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকাল, ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। গাজীপুরে 3টি ও আশুলিয়ার একটি বাসে দুর্বৃত্তদের আগুন, লাফিয়ে প্রাণ বাঁচালেন বাস চালক। সারা দেশে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি মোতায়েন, গোয়েন্দা তৎপরতা জোরদার, বিমানবন্দরের সতর্কতা। সন্ত্রাস দমনে সরকারের কঠোর ভূমিকার আহ্বান বিএনপির, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার সুযোগ নেই বললেন আমির খসরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদে বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।